পাসপোর্টে ফিরছে এক্সেপ্ট ইসরায়েল, ফিলিস্তিনি ইস্যুতে পুরনো অবস্থানে বাংলাদেশ, নতুন সিদ্ধান্তে শুরু আলোচনা। ঈদ যাত্রায় এখনো স্বস্তি, স্টেশন মহাসড়কে বাড়ানো হয়েছে নজরদারি, চাপে পড়ার আগেই প্রস্তুত প্রশাসন। আবার কমল স্বর্ণের দাম, প্রতি ভরিতে কমেছে 2158 টাকা, নতুন দর ঘোষণা বাজেটের। ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কে নাটকীয় মোড়, শান্তি চুক্তির দাবি ট্রাম্পের, হরমুজ নিয়েও বাড়ছে আলোচনা। এক ইমেলেই চাকরি হারালো হাজারো কর্মী, এআই নির্ভর ভবিষ্যতের পথে মেটা বিশ্বজুড়ে বড় ছাঁটাই শুরু। 14 কার্যদিবসের রায়, 1 বছরে কার্যকর নয় আসিয়া হত্যা মামলায় হতাশ পরিবার, উচ্চ আদালতে ঝুড়ে আছে বিচার। সিরাজগঞ্জে ঈদ নিরাপত্তায় বিশেষ তৎপরতা, হাট মহাসড়কে বাজারে বাড়তি নজরদারি, মাঠে অতিরিক্ত পুলিশ সুপার। ফরিদপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, অ্যাম্বুলেন্স বাস সংঘর্ষে নিহত 5, একই পরিবারের প্রাণ গেল 4 জনের। স্বাগতম ঢাকাবাণীর রাতের সংবাদে, আপনাদের সাথে আছি আমি সাদিয়া রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। বাংলাদেশি পাসপোর্টে আবার ফিরছে এক্সেপ্ট ইসরায়েল, অর্থাৎ ইসরায়েল ব্যতীত বিশ্বের সব দেশের জন্য বৈধ থাকবে বাংলাদেশি পাসপোর্ট। 2020 সালে ই পাসপোর্ট চালুর সময় নীরবে সরিয়ে ফেলা হয়েছিল এই বাক্যটি, এখন সেটি আবার ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে প্রশ্ন উঠেছে, এই বাক্যটির বাস্তব অর্থ কি, আর পাসপোর্টে ইসরায়েল ব্যতীত লেখা থাকলে কি সত্যি সেখানে যাওয়া যাবে না? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। স্বাধীনতার পর থেকেই ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়ে এসেছে বাংলাদেশ, আর সেই অবস্থানের প্রতিফলন দীর্ঘদিন দেখা গেছে দেশের পাসপোর্টেও। তখনকার পাসপোর্টে লেখা ছিল, এই পাসপোর্ট ইসরায়েল, তাইওয়ান ও দক্ষিণ আফ্রিকা ব্যতীত বিশ্বের সব দেশের জন্য বৈধ। অর্থাৎ একসময় শুধু ইসরায়েল নয়, আরও 2টি দেশের নামও ছিল এই তালিকায়। দক্ষিণ আফ্রিকার ক্ষেত্রে কারণ ছিল বর্ণবাদী অ্যাপারথেইড শাসন ব্যবস্থা। বাংলাদেশ সেই সরকারকে বৈধ হিসেবে স্বীকৃতি দেয়নি। পরে 1994 সালে নেলসন ম্যান্ডেলার নেতৃত্বে বর্ণবাদের অবসান হলে দক্ষিণ আফ্রিকার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে বাংলাদেশ। এরপর পাসপোর্ট থেকেও সরিয়ে ফেলা হয় দেশটির নাম। তাইওয়ানের বিষয়টি ছিল ভিন্ন। বাংলাদেশ শুরু থেকেই এক চীন নীতি সমর্থন করে আসছে। চীন তাইওয়ানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না। বাংলাদেশও সেই অবস্থান অনুসরণ করেছে। সময়ের সঙ্গে আন্তর্জাতিক বাস্তবতা বদলায়, তাইওয়ানের নামও বাদ পড়ে যায় পাসপোর্ট থেকে, তবে থেকে যায় শুধু ইসরায়েল। এ ধরনের নিষেধাজ্ঞা শুধু বাংলাদেশেই নয়, পাকিস্তানের পাসপোর্টেও এখনও লেখা রয়েছে ইসরায়েল ব্যতীত। এছাড়া আলজেরিয়া, লেবানন ও ইরানের মতো কয়েকটি দেশও এখনও ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি। তাহলে প্রশ্ন হচ্ছে, পাসপোর্টে ব্যতীত লেখা থাকলে কি সত্যিই সেখানে যাওয়া যায় না? আইনগতভাবে বাংলাদেশি পাসপোর্ট ইসরায়েলে বৈধ ভ্রমণ দলিল নয়। কেউ সেখানে ভ্রমণ করলে পাসপোর্ট আইন লঙ্ঘনের অভিযোগ উঠতে পারে, এমনকি পাসপোর্ট বাজেয়াপ্ত হওয়ার ঝুঁকিও রয়েছে। তবে বিশেষ ক্ষেত্রে ইসরায়েল আলাদা কাগজে ভিসা দিতে পারে, যাকে বলা হয় পেপার ভিসা। এক্ষেত্রে পাসপোর্টে কোনো সিল বা স্ট্যাম্প দেওয়া হয় না। আবার যাদের দ্বৈত নাগরিকত্ব রয়েছে, তারা অন্য দেশের পাসপোর্ট ব্যবহার করেও ইসরায়েলে ভ্রমণ করতে পারেন। বিশ্লেষকদের মতে, ইসরায়েল ফিলিস্তিন সংঘাত নতুন করে তীব্র হওয়ার সময় এই সিদ্ধান্ত একটি স্পষ্ট রাজনৈতিক বার্তা বহন করছে। বাংলাদেশ এখনও ফিলিস্তিন ইস্যুতে তার পুরনো অবস্থানেই রয়েছে, কারণ অনেক সময় পাসপোর্টের একটি ছোট্ট বাক্য হয়ে ওঠে একটি দেশের পররাষ্ট্রনীতির প্রতীক। ডেস্ক রিপোর্ট, ঢাকার বাণী। ঈদকে সামনে রেখে শুরু হয়েছে ঘরমুখো মানুষের যাত্রা। ট্রেন, বাস, মহাসড়ক ও লঞ্চঘাটে বাড়ছে যাত্রীদের ভিড়। তবে এবার আগের বছরের তুলনায় বড় ধরনের ভোগান্তি এখনো চোখে পড়ছে না বলে জানিয়েছেন যাত্রীরা। স্টেশন থেকে মহাসড়ক সবখানেই পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে প্রশাসন। ঈদ যাত্রায় রেল চলাচলের সার্বিক পরিস্থিতি ও পর্যবেক্ষণ করছেন রেলমন্ত্রী। কমলাপুর রেল স্টেশন
ঈদ সামনে রেখে সকাল থেকে ঘরমুখ মানুষের ভিড় বাড়তে শুরু করেছে। তবে আগের মতো দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহের ভোগান্তি এবার তুলনামূলক কম, কারণ অধিকাংশ টিকিটই বিক্রি হয়েছে অনলাইনের মাধ্যমে। যাত্রীরা বলছেন, কিছু কালোবাজারির অভিযোগ থাকলেও সামগ্রিক পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই স্বস্তিদায়ক। ট্রেন জার্নি আমার সবসময় ভালো লাগে, তো অনেক যে হ্যাসেলে পড়তে হয় এবার সেটা পড়তেছি না। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, বেশিরভাগ ট্রেন নির্ধারিত সময়ে স্টেশন ছেড়ে যাচ্ছে। একটি ট্রেন ছাড়া বড় ধরনের শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটেনি। ঈদ যাত্রায় রেল চলাচলের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন রেলমন্ত্রীও। কমলাপুর স্টেশন পরিদর্শনে এসে তিনি জানান, শিডিউল বিপর্যয় যে কোনো সমস্যা দ্রুত সমাধানে প্রস্তুত রয়েছে সরকার। আমি মনে করছি স্বস্তি হবে, আর পরিবেশন অনেকটা উন্নত হয়েছে, যাত্রীরাও আমাকে বলেছেন। তিনি আরও বলেন, ঈদের সময় রেলপথে দুর্ঘটনা এড়াতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। এদিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায়ও বাড়তে শুরু করেছে যানবাহনের চাপ। সকাল থেকে কিছুটা ধীর গতি থাকলেও দুপুরের পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে মহাসড়কে বাড়ানো হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি। শুধু চন্দ্রা এলাকাতেই মোতায়েন করা হয়েছে কয়েকশো সদস্য। অন্যদিকে পদ্মা সেতু ও ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতেও এখন পর্যন্ত বড় ধরনের যানজট দেখা যায়নি। তবে সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, দুপুরের পর যানবাহনের চাপ আরও বাড়তে পারে। নিরাপত্তা জোরদারে পদ্মা সেতুর বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে সেনাবাহিনী ও বিজিবির চেকপোস্ট। সেতুর উপরে চালানো হচ্ছে বাড়তি নজরদারি। আশুলিয়ার বাইপাইল এলাকাতেও এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও দুপুরের পর পোশাক কারখানাগুলো ছুটি শুরু হলে যানজট বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ এবং সড়কের বিভিন্ন অংশে খানাখন্দের কারণে ধীরগতিতে চলছে যানবাহন। সব মিলিয়ে এবার ঈদযাত্রায় শুরুটা স্বস্তিদায়ক হলেও মূল চাপ সামাল দেওয়ার বড় চ্যালেঞ্জ এখনও সামনে। ডেস্ক রিপোর্ট, ঢাকার বাণী। স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। শনিবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভরি স্বর্ণের দাম কমানো হয়েছে 2158 টাকা। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের মূল্য হ্রাস পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দর নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে বাজুস। শনিবার সকাল 10টা থেকেই কার্যকর হয়েছে নতুন এই মূল্য। নতুন দর অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি 22 ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে 2,35,963 টাকায়। 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হচ্ছে 2,25,232 টাকা। 18 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে 1,93,939 টাকায়। আবার সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে 1,57,231 টাকা। চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে 68 বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে 36 বার দাম বেড়েছে এবং 32 বার কমানো হয়েছে। অন্যদিকে স্বর্ণের দাম কমলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম। বর্তমানে 22 ক্যারেটের প্রতি ভরি রূপা বিক্রি হচ্ছে 5,657 টাকায়। 21 ক্যারেটের রূপার দাম 5,365 টাকা। 18 ক্যারেটের রূপা বিক্রি হচ্ছে 4,660 টাকায়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপার দাম নির্ধারণ করা হয়েছে 3,441 টাকা। চলতি বছরে এখন পর্যন্ত 39 বার সমন্বয় করা হয়েছে রূপার দাম। এর মধ্যে 21 বার বেড়েছে এবং 18 বার কমানো হয়েছে। এবার আন্তর্জাতিক সংবাদ। ইরানকে ঘিরে কয়েকদিন আগেও কড়া অবস্থানে ছিলেন ডোনাল্ড ট্রাম্প। চুক্তি না হলে ভয়াবহ হামলার হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি। তবে হঠাৎ করে বদলে গেছে পরিস্থিতি। এখন ট্রাম্প বলছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির বড় একটি অংশ নাকি ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে। মধ্যপ্রাচ্যের এই নাটকীয় পরিবর্তন ঘিরে নতুন করে শুরু হয়েছে আন্তর্জাতিক আলোচনা। হোয়াইট হাউস থেকে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনার ইতিবাচক অগ্রগতি অর্জন করেছে। তার ভাষায়, সম্ভাব্য সমঝোতার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে হরমুজ প্রণালী আবারও স্বাভাবিকভাবে চালু করা। তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের প্রশ্ন, এটিকে সত্যি শান্তির পথে বড় অগ্রগতি নাকি যুদ্ধের চাপ সামাল দিতে ওয়াশিংটনের কৌশলগত অবস্থান পরিবর্তন? It is in and of itself a clear indication that despite the rhetoric coming from the administration, they recognize
that ফেব্রুয়ারিতে সংঘাত শুরু হওয়ার পর থেকেই কার্যত অচল হয়ে পড়ে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালী। বিশ্বের বড় একটি অংশের তেল ও গ্যাস এই পথ দিয়েই পরিবহন করা হয়। ইরানের কড়াকড়ির পর আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়, দ্রুত বাড়তে থাকে তেলের দাম। জ্বালানি সংকটের চাপ পড়ে ইউরোপ, এশিয়া এবং যুক্তরাষ্ট্রের বাজারেও। বিশ্লেষকদের মতে দীর্ঘস্থায়ী সংঘাতের কারণে রাজনৈতিক চাপও বাড়ছে ট্রাম্প প্রশাসনের উপর। বিশেষ করে সাম্প্রতিক সামরিক ক্ষয়ক্ষতির তথ্য সামনে আসার পর পরিস্থিতি আরও সংবেদনশীল হয়ে উঠেছে। মার্কিন কংগ্রেসের একটি গবেষণা প্রতিবেদনে দাবি করা হয়েছে, সংঘাত চলাকালে অন্তত 42টি মার্কিন বিমান ও ড্রোন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। তালিকায় রয়েছে F-15 এবং F-30 এবং MQ-9 রিপার ড্রোনের মতো গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জামও। এদিকে ট্রাম্প জানিয়েছেন, সৌদি আরব, কাতার, তুরস্ক, পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে তার আলোচনা হয়েছে। তার দাবি সংশ্লিষ্ট দেশগুলো শান্তি চুক্তির পক্ষে অবস্থান নিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গেও ইতিবাচক আলোচনা হয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি। তবে এখানেই তৈরি হচ্ছে নতুন বিতর্ক, কারণ ট্রাম্প বলছেন হরমুজ পুরোপুরি খুলে দেওয়া হবে। অন্যদিকে ইরান সংবাদ মাধ্যমের দাবি, প্রণালী নিয়ন্ত্রণ তেহরানের হাতে থাকবে। কোন জাহাজ চলবে, কখন চলবে এবং কোন শর্তে চলবে সে সিদ্ধান্ত ইরানই নেবে বলে জানানো হয়েছে। ফলে বাস্তব পরিস্থিতি ট্রাম্পের বক্তব্যের মতো এতটা সহজ নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। কূটনৈতিক মহলে এখন আরও একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ইরান কি সত্যি সমঝোতার পথে এগোচ্ছে নাকি যুদ্ধবিরতির আড়ালে সময় নিচ্ছে? কারণ তেহরান এখনও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, পারমাণবিক কর্মসূচি এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে কোনো আপোষে যাবে না তারা। During these several long and very অন্যদিকে ট্রাম্পের ঘনিষ্ঠ রিপাবলিকান নেতাদের মধ্যে দেখা দিয়েছে মতভেদ। কেউ এটিকে ঐতিহাসিক শান্তির সম্ভাবনা হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন ইরানের সঙ্গে দুর্বল অবস্থানের সমঝোতা ট্রাম্প প্রশাসনের জন্য রাজনৈতিক ঝুঁকি তৈরি করতে পারে। সব মিলিয়ে এখন আন্তর্জাতিক অঙ্গনের নজর আগামী কয়েকদিনের সিদ্ধান্তের দিকে। সত্যি কি থামবে মধ্যপ্রাচ্যের সংঘাত? হরমুজ কি আবার পুরোপুরি স্বাভাবিক হবে নাকি অঞ্চলটি আবারও নতুন সংকটের দিকে এগোবে? এখন সেটি বড় প্রশ্ন। বিশ্বজুড়ে বড় পরিসরে কর্মী ছাঁটাই শুরু করেছে মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠান মেটা। কারণ একটাই, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। প্রায় 8,000 কর্মী ছাঁটাইয়ের পাশাপাশি আরও হাজারো কর্মীকে সরিয়ে নেওয়া হচ্ছে নতুন এআই টিমে। প্রথমে কর্মীদের জানানো হয়েছিল সেদিন সবাই বাসা থেকে কাজ করবেন। কখনো কেউ বুঝতে পারেনি সেদিনই ছিল এক সিদ্ধান্তের আগাম প্রস্তুতি। ভোর হতেই একের পর এক ইমেল পৌঁছাতে শুরু করে কর্মীদের ইনবক্সে। আর সে ইমেল খুলেই হাজার হাজার মানুষ জানতে পারেন তাদের চাকরি আর নেই। এই পুরো ঘটনার কেন্দ্রবিন্দুতে ছিল মার্ক জাকারবার্গের প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। বিশ্বজুড়ে নিজেদের প্রায় 10% কর্মী ছাঁটাই শুরু করেছে প্রতিষ্ঠানটি। সংখ্যায় যা প্রায় 8,000। একই সঙ্গে আরও প্রায় 7,000 কর্মীকে স্থানান্তর করা হচ্ছে নতুন এআই কেন্দ্রিক টিমে। অর্থাৎ পুরো প্রতিষ্ঠান এখন বড় ধরনের পুনর্গঠনের মধ্য দিয়ে যাচ্ছে। ব্লুমবার্গ ও রয়টার্সের তথ্য অনুযায়ী সিঙ্গাপুর অফিসের অনেক কর্মী স্থানীয় সময় ভোর 4টার দিকে ছাঁটাইয়ের ইমেল পান। বিভিন্ন টাইম জোন অনুযায়ী ধাপে ধাপে পাঠানো হয় এসব নোটিশ। এরপরই আলোচনায় আসে ওয়ার্ক ফ্রম হোম নির্দেশনা। অনেক কর্মীর ধারণা, অফিসে বিশৃঙ্খলা বা প্রতিবাদ এড়াতেই আগে থেকে সবাইকে বাসায় থেকে কাজ করতে বলা হয়েছিল। ছাঁটাইয়ের আগে মেটায় মোট কর্মীর সংখ্যা ছিল প্রায় 78,000। এখন প্রতিষ্ঠানটির ছোট টিম দ্রুত সিদ্ধান্ত এবং এআই নির্ভর কাঠামোর দিকে এগোতে চাইছে। মেটার মানব সম্পদ বিভাগের প্রধান জনি গেইল অভ্যন্তরীণ বার্তায় জানিয়েছেন, কম জনবল নিয়ে আরও দ্রুত ও কার্যকরভাবে কাজ করাই এখন কোম্পানির লক্ষ্য। এর মধ্যেই সামনে আসে আরও একটি বিতর্কিত অভিযোগ। কর্মীরা কম্পিউটারে কি করছেন, কতক্ষণ সক্রিয় থাকছেন, এমনকি মাউস ও কিবোর্ড ব্যবহারের তথ্য নজরদারিতে রাখা হচ্ছিল বলে অভিযোগ ওঠে। বিষয়টি প্রকাশ্যে আসার পর কোম্পানির ভেতরে অসন্তোষ ছড়িয়ে পড়ে। এ নিয়ে প্রতিবাদ জানিয়ে 1,000-এর বেশি কর্মী স্বাক্ষর করেন। এদিকে কর্মীদের উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় মার্ক জাকারবার্গ জানিয়েছেন, চলতি বছরে আর বড় পরিসরে কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা নেই। তবে পুরো পরিস্থিতিতে কোম্পানির পক্ষ থেকে আরও পরিষ্কার ও স্বচ্ছভাবে যোগাযোগ করা উচিত ছিল বলেও স্বীকার করেছেন তিনি। বিশ্লেষকদের মতে এই পরিবর্তনের পেছনে সবচেয়ে বড় কারণ এখন কৃত্রিম বুদ্ধিমত্তা। মেটা তাদের ভবিষ্যৎ পরিকল্পনাকে পুরোপুরি এআই কেন্দ্রিক করেই সাজাতে চাইছে। শুধু চলতি বছরেই এআই খাতে $125 থেকে $145 বিলিয়ন বিনিয়োগের পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি। আর শুধু মেটাই নয়, পুরো প্রযুক্তি বিশ্ব এখন একই পথে হাঁটছে। মাইক্রোসফট, অ্যামাজন, সিসকো ও ওরাকলের মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানও একদিকে কর্মী কমাচ্ছে, অন্যদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বাড়াচ্ছে বিপুল বিনিয়োগ। আবারও ফিরব সারা দেশের সংবাদে।
দেশজুড়ে আলোচিত সেই আসিয়া হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড ও ঘোষণা হয়েছিল দ্রুততম সময়ে, কিন্তু 1 বছর পেরিয়ে গেলেও কার্যকর হয়নি সেই রায়। আর তাতেই হতাশ হয়ে পড়েছে ছোট আসিয়ার পরিবার ও স্বজনরা। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। মাগুরার ছোট্ট শিশু আসিয়া বোনের বাড়িতে বেড়াতে গিয়ে পাশবিক নির্যাতনের শিকার হয় সে। পরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শিশুটির। আর সেই ঘটনায় ক্ষোভ ও প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছিল পুরো দেশ। ঘটনার মাত্র 14 কার্যদিবসের মধ্যেই প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দেন আদালত। সে সময় দ্রুত বিচার ব্যবস্থার একটি নজির হিসেবেই দেখানো হয়েছিল এই রায়কে। তবে সেই রায় ঘোষণার 1 বছর পেরিয়ে গেলেও এখনও কার্যকর হয়নি মৃত্যুদণ্ড। আর এতেই হতাশ হয়ে পড়েছে আসিয়ার পরিবার। ওই উপর আল্লাহ, তাছাড়া বাংলাদেশের মানুষ কোনো সরকার হোক প্রেসিডেন্ট হোক কেউ বিচার করতে পারবেন না। আসিয়ার মায়ের প্রশ্ন, এত আলোচিত একটি মামলার বিচারও যদি দীর্ঘ সময় ঝুলে থাকে তাহলে সাধারণ মানুষ কোথায় ন্যায় বিচার পাবে? এদিকে মামলার 3 আসামি খালাস পাওয়ায় ক্ষোভ রয়েছে পরিবার ও স্থানীয়দের মধ্যেও। স্থানীয়দের অভিযোগ, বিচার দীর্ঘায়িত হলে অপরাধীদের মধ্যে দায়মুক্তির প্রবণতা তৈরি হয়। তাদের ভাষায়, এতে সমাজে ভুল বার্তা যায় যে অপরাধ করেও শেষ পর্যন্ত পার পাওয়া সম্ভব। সংশ্লিষ্টদের দাবি, শিশু আসিয়ার ধর্ষণ ও হত্যা মামলার রায় দ্রুত কার্যকর করা হোক। তবে বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে ইতোমধ্যেই আপিল করেছেন প্রধান আসামি হিটু শেখ। মামলাটি এখন উচ্চ আদালতের শুনানির অপেক্ষায় রয়েছে। আইনজীবীরা বলছেন, মৃত্যুদণ্ড কার্যকর করতে হাইকোর্টের ডেথ রেফারেন্স আপিল এবং রিভিউ সহ কয়েকটি আইনি ধাপ সম্পন্ন হওয়া বাধ্যতামূলক। তবে আলোচিত মামলাগুলোর বিচার প্রক্রিয়া দীর্ঘসূত্রতা বিচার প্রার্থীদের হতাশা আরও বাড়িয়ে দিচ্ছে। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে মাঠে তৎপর রয়েছে সিরাজগঞ্জের রায়গঞ্জ সার্কেল পুলিশ। পশুরহাট মহাসড়ক, বিপণী বিতান থেকে শুরু করে ব্যাংক ও এটিএম বুথ, গুরুত্বপূর্ণ সব এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খানের নেতৃত্বে রায়গঞ্জ ও সলঙ্গা থানা এলাকা জুড়ে চলছে বিশেষ নজরদারি ও টহল কার্যক্রম। রায়গঞ্জ থেকে রুহুল আমিনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে তৎপর রয়েছে সিরাজগঞ্জের রায়গঞ্জ সার্কেল পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খানের নেতৃত্বে রায়গঞ্জ ও সলঙ্গা থানা এলাকায় চলছে বিশেষ নজরদারি। পশুরহাট মহাসড়ক, বিপণনী বিতান এবং ব্যাংক চত্বর সহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়ানো হয়েছে পুলিশি উপস্থিতি। অপরাধ দমন এবং জনসাধারণের স্বস্তি নিশ্চিত করতে নিয়মিত টহল ও মনিটরিং চালিয়ে যাচ্ছে পুলিশ। ঈদের অন্যতম প্রধান কেন্দ্র পশুরহাটগুলোতে ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। প্রতিটি বড় হাটে স্থাপন করা হয়েছে পুলিশি কন্ট্রোল রুম। পকেটমার, অজ্ঞান পার্টি ও মলম পার্টি তৎপরতা ঠেকাতে সাদা পোশাকে দায়িত্ব পালন করছেন পুলিশ সদস্যরা। একই সঙ্গে জাল টাকা শনাক্তে ব্যবহার করা হচ্ছে বিশেষ মেশিন। হাটে চাঁদাবাজি বা কোনো ধরনের বিশৃঙ্খলা রোধে অতিরিক্ত পুলিশ সুপার নিজেই বিভিন্ন হাট পরিদর্শন করে ব্যবসায়ী ও ইজারাদারদের সতর্ক করছেন। এছাড়া ব্যাংক ও এটিএম বুথ এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে কয়েক গুণ। গ্রাহকরা যাতে নিরাপদে লেনদেন সম্পন্ন করে বাড়ি ফিরতে পারেন সেজন্য মাঠে কাজ করছেন পোশাকধারী পুলিশ সদস্যরাও। স্থানীয় বাসিন্দারা বলছেন, দিন কিংবা রাত সবসময় মাঠে দেখা যাচ্ছে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খানকে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে তাই এই তৎপরতা প্রশংসা কুড়াচ্ছে সর্বমহলে। অতিরিক্ত পুলিশ সুপার রায়গঞ্জ সার্কেল, ঈদের ছুটি শেষ হওয়া পর্যন্ত এবং ঘরমুখো মানুষ কর্মস্থলে ফিরে যাওয়া পর্যন্ত এই বিশেষ নিরাপত্তা কার্যক্রম চালু থাকবে বলে জানিয়েছে পুলিশ। জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। ফরিদপুরের নগরকান্দায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 5 জন। ভাঙা ফরিদপুর মহাসড়কে একটি অ্যাম্বুলেন্স ও বিআরটিসি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন একই পরিবারের 4 সদস্য সহ অ্যাম্বুলেন্স চালক। দুর্ঘটনার পর মহাসড়ক জুড়ে সৃষ্টি হয় আতঙ্ক ও শোকের পরিবেশ। বিস্তারিত থাকছে মোহাম্মদ রিফন শেখের প্রতিবেদনে।
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ভাঙ্গা ফরিদপুর মহাসড়কের শঙ্করপাশা এলাকায় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। রোববার সকাল 10টার দিকে একটি অ্যাম্বুলেন্স ও বিআরটিসি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হন 5 জন। স্থানীয় সূত্র জানায়, ভাঙ্গাগামী একটি বিআরটিসি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ফরিদপুরগামী একটি অ্যাম্বুলেন্সের সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই একই পরিবারের 4 সদস্য নিহত হন। এ সময় প্রাণ হারান অ্যাম্বুলেন্স চালকও। দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়। নিহতরা হলেন মোহাম্মদ জাহাঙ্গীর মোল্লা, আলমগীর হোসেন মোল্লা, মাহেদা মোল্লা এবং খুরশিদা বেগম। তারা সবাই মাদারীপুর জেলার মোস্তাপুরের বালিয়া গ্রামের একই পরিবারের সদস্য। এছাড়া নিহত অ্যাম্বুলেন্স চালক কাউসার মাতুব্বর মাদারীপুর জেলার সৈদের গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে অংশ নেন। পরে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ, ফায়ার সার্ভিস, স্থানীয় থানা পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। ভাঙ্গা হাইওয়ে থানার ওসি হেলাল উদ্দিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক করতে ব্যবস্থা নেওয়া হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি। ভাঙ্গা ফায়ার সার্ভিসের এক সদস্য জানান, সংঘর্ষের পর অ্যাম্বুলেন্সটি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। স্থানীয় এক প্রত্যক্ষদর্শী বলেন, সংঘর্ষের শব্দ ছিল অত্যন্ত ভয়াবহ। মুহূর্তের মধ্যেই চারিদিকে চিৎকার শুরু হয় এবং স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে যান। এ ঘটনায় কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। দুর্ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া। আইনশৃঙ্খলা বাহিনী দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে। প্রিয় দর্শক, এই ছিল ঢাকা বাণীর রাতের সংবাদ। সাথে ছিলাম আমি সাদিয়া রহমান। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।